যে কেউ যদি কোনো কিছু করতে চায় সীমাবদ্ধতা কিন্তু তাকে আটকায় রাখতে পারে না। হবেই, মানে অনেকেই বলে যে আমার তো ক্যামেরা নাই, আমি কি করে করব। ভাই, আপনার কাছে যা আছে সেটা দিয়ে কাজ করলেই কিন্তু হয়। কোনো কোনো মানুষের জীবনে হয়তো আপনার কাছে কখনো কখনো ধাক্কা আসবে বা আপনি হোঁচট খাবেন, সব হোঁচটই কিন্তু আপনাকে ফেলে দিবে না, হোঁচট এভাবে তুলেও দিবে। এখন ওই যে বলেন না, ফেসবুক কিংবা ইউটিউবে মানুষ টাকা ইনকাম করে, যে কারণে সবাই বলা চলে ঝাঁপিয়ে পড়ছে এই ইউটিউব কিংবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে। কিন্তু এর দেখা যায় সিংহভাগই সফল হয় না। আমরা যদি বলি যে একজন সালাউদ্দিন সুমন হয়ে ওঠার পেছনের যেই সূত্রটা বা কি এমন জিনিস ছিল যেটাতে আপনি আজকে একজন সালাউদ্দিন সুমন হয়ে উঠলেন? সায়েন্স ওয়ার্ল্ড চ্যানেলের প্রাণের তার একটা ভিডিও দেখতে দেখতে মনে হলো যে আচ্ছা, আমি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, এইগুলো নিয়ে তো আমি তো ট্রাভেল ভিডিও তৈরি করতে পারি, ইতিহাস ঐতিহ্য এগুলো তুলে ধরতে পারি। তা আমি স্কুলের গেটের সামনে দাঁড়ায় আছি যে কখন আসবে। আমি তো জানি আমার বাবা রেজাল্ট নিতে গেছে। দেখি আমার বাবা মোটরসাইকেলের পেছনে বসে আসছেন, উনি আমাকে বললেন যে বাবা, তুমি স্টার পাইছো। আমার বাবা দেখি যে খুব খুশি, একটা সত্যি ভালো লাগার সময় ছিল শেষ। আমার শুরুর দিকে যখন আমি তানোরে গিয়েছিলাম আদিবাসীদের নিয়ে কাজ করতে, ভিডিও শ্যুট করতে করতে একটা বাড়ির মধ্যে দেয়ালে আলপনা আঁকা, এই আলপনার দৃশ্য ধরতে 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 আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরেই আমি বুঝতে পারিনি যে ওইখানে যে সাঁওতাল আদিবাসী যিনি ছিলেন তিনি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন। তার বাড়িতে কেন ঢুকছি আমি, এইভাবে হাত জোর করে বলছে আমার ভুল হয়ে গেছে। উনি করছেন কি, শুধু আমাকে ধমক দেয়া না, উনি বাসা থেকে এরকম একটা হাসুয়া নিয়েছে, এই বাবার উপর ধরছে। তাই আমি হচ্ছে যে ওনের তো সেন্স নাই, আমাকে এখনই মনে হয় কূপ মেরে দেবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এটা আমি কাজ করি, এখানে আমাকে স্যালারি দেয়, আমার ভালো লাগা আছে, আমি করছি। কিন্তু এই মোহ থেকে যারা বের হতে পারছে না তারা কিন্তু একটা গণ্ডির মধ্যে আটকে আছে। তাদেরও কিন্তু বের হয়ে এসে ইউটিউবিং করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তা নয়। সাংবাদিকতায় বহু মানুষ বা বিভিন্ন চাকরিতে বহু মানুষকে এমনভাবে ঘোরের মধ্যে রাখা হয়েছে, তাদেরকে বোঝানো হয় এই বৃত্তের বাইরে তুমি গেলে শেষ হয়ে যাবে, এই বৃত্তের বাইরে পা দিও না। এই ভয়ে কি করে, স্বল্প ইনকাম, নানান ধরনের যন্ত্রণা অফিসের, তারপরেও ওই বৃত্ত ডিঙিয়ে যে ওই পারে যাবে এই চিন্তা করতে পারে না। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ সমাচারের বিশেষ পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের আয়োজনে এমন একজন অতিথি আছেন যিনি সারা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, সুপরিচিত। আমাদের আজকের অতিথি জনাব সালাউদ্দিন সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো লাগছে যে এমন একজন মানুষের কাছে আজকে এসেছি যিনি আমার অনেক দিনের পুরো পরিচিত, কাছের মানুষ, এবং চাকরি জীবনে যার সাথে আমার খুব আন্তরিকতা ছিল। সে কারণে এখানে আসতে পেরে আপনার সঙ্গে বসে কথা বলবো আমার আগে থেকেই ভালো লাগছে। না, এটা আমারও দীর্ঘদিনের একটা স্বপ্নই বলতে পারেন। আমরা একসাথে অনেক সময় লম্বা সময় কাজ করেছি। আপনি আসছেন ১ম এই আমি আসলেই আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের এই পডকাস্টে প্রিয় দর্শক, আমরা সালাউদ্দিন সুমন ভাই সম্পর্কে আদ্যোপান্ত জানবো। আমি প্রতিদিন যেমনটা সংবাদে বিশ্লেষণ করি, আজকের এই বিশেষ পর্বে সালাউদ্দিন সুমন ভাই সম্পর্কে আমরা জানবো। তো সালাউদ্দিন সুমন ভাই, আমরা শুরু করি। সুমন ভাই, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। যদি বলি যে আপনি যখন লেখাপড়া করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা করছেন, আপনি দেশ টিভিতে কাজ করেছেন। পরবর্তী সময় ২০১০ সালে আমরা একসাথে সময় টেলিভিশনে জয়েন করেছি। পরবর্তীতে আমি যমুনা টেলিভিশনে যাই। আপনি এরপরে শেষ বিবিসিতে কাজ করেছেন। বলা চলে লম্বা সময় ধরে আপনি সাংবাদিকতা করেছেন। কিন্তু আপনি এখন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, সারা দেশের মানুষ আপনাকে চেনে। অনেকেরই সাধারণ একটা প্রশ্ন থাকে, সুমন ভাই সাংবাদিকতা করেছেন, সফলভাবে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতা শেষ করে কন্টেন্ট ক্রিয়েশন করছেন। মূলত কি কারণে আপনি সাংবাদিকতাটা ছেড়েছেন? এটা আমার প্রথম প্রশ্ন। আসলে সাংবাদিকতা কখনো ছাড়বো এটা কিন্তু আমি কখনো কল্পনাও করিনি। কারণ এই একটাই ছিল আমার
পেশা এবং করার ক্ষমতা। মানে আমি সাংবাদিকতায় লেখাপড়া করেছি। এই লেখাপড়ার সুবাদে বিশ্ববিদ্যালয়ে থাকতেই সাংবাদিকতা শুরু করেছি এবং আমি এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি। এটার সার্টিফিকেট কেমন হয় আজ পর্যন্ত আমি দেখিনি। আমার সার্টিফিকেট আমি দেখিনি। তো কেন দেখিনি? কারণ দরকার পড়েনি। কারণ আমি সাংবাদিকতা করি। অন্য কিছু করব, অন্য কোথাও এপ্লাই করা আমার জীবনে অন্য কোনো চাকরিতে আজ পর্যন্ত হয়ে ওঠেনি। আমার জীবনে শুধু একটা জায়গায় এপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে বিবিসির জন্য। আর কোথাও আমার কিন্তু এপ্লাই করতে হয়নি। সেটাতে আপনি আর সফল। বিবিসিতে এপ্লাই করার সময়ও সেখানেও আমার সার্টিফিকেট দেয়া লাগেনি। তো সেই জায়গা থেকে যেহেতু আমি পারিবারিকভাবে গরিব বলতে পারেন। আমার বাবা একজন স্কুল শিক্ষক। আমরা যেটাকে মধ্যবিত্ত বলি, আসলে সেটা আসলে মধ্যবিত্ত না। এটাকে আমরা সেই হিসেবে বলতে পারেন যে আমরা গরিব মানুষ। হ্যাঁ, নিম্নবিত্ত। একজন স্কুল শিক্ষক গ্রামের, সেই জায়গায় তার ছেলে আমি। আমি একটা জায়গায় সাংবাদিকতা করি। এটার বাইরে আমার অন্য কিছু করার কোনো ধরেন ইচ্ছে যে ছিল না। ইচ্ছা ছিল না আ বা আমি পারতাম না। আমি শুধু সাংবাদিকতাকেই ফোকাস করেছি এবং আমি জানি যে এখানেই আমার ভালো করতে হবে। এখানে যদি আমি ভালো করি তাহলে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। সবকিছু মানে আর্থিকভাবে যা দরকার, আর্থিক যে আ যোগান সেটা আসার জন্য অবশ্যই আমার সাংবাদিকতাটা ভালোভাবে করতে হবে আর এটা আমি এনজয়ও করতাম। সে কারণে কিন্তু আমি কখনোই অফিসে ফাঁকি দিতাম না। আমার কাজটা আমি ঠিকমতো করার চেষ্টা করতাম। নিজেকে সবসময় ইমপ্রুভ করার চেষ্টা করতাম যে সাংবাদিকতায় যেন আমি খুব ভালো করতে পারি। একটা বিষয় কি যে মানুষ যে কাজটা করে সেই কাজটা যদি তার পছন্দের হয়, আমি আগে লেখালেখি করতাম। মানে গল্প, কবিতা, উপন্যাস লিখতাম। সেই জায়গা থেকে কিন্তু আমি সাংবাদিকতায় এসেছি। যে সাংবাদিকতায় থাকলে এই যে সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতার আগে থেকে একটা চল ছিল। দেখা যেত যে বড় লেখকরা তারা কখনো সাংবাদিকতা করেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি জার্নালিজমে ভর্তি হই। সেই সূত্রেই কিন্তু আমি সাংবাদিকতায় এসেছি এবং সাংবাদিকতা আ করতে এমন পর্যায়ে আসলাম যে আপনারা দেখেছেন একসাথে আমরা কাজকর্ম করেছি। হঠাৎ যখন আমার মনে হলো একটা পর্যায়ে যে আমার ইনক্রিমেন্ট হচ্ছিল ভালো, বছর ভালো বেতন বাড়ছিল, আবার পজিশনও বাড়ছিল। শেষমেশ আমি তো স্পেশাল করেসপন্ডেন্ট হয়ে গেলাম সময় টেলিভিশনের। ঠিক তারও আগে থেকে আমার মধ্যে একটা চিন্তা কাজ করছিল যে আসলে যে আ আমরা যেখানে চাকরি করছি আর যে পরিমাণ সেলারি পাচ্ছি, ২ দিন পর কি অফিসগুলো চিন্তা করা শুরু করবে কিনা যে তার জায়গায় তো আরো ৪ জন, ৫ জন বা ৬ জন লোক নেয়া যায় এই বেতন দিয়ে। তখনই আমার মাথায় আসে যে আচ্ছা বিকল্প কিছু উপার্জনের কিছু করা যায় কিনা? আমি একবার চিন্তাও করেছিলাম যে রেস্টুরেন্ট দেয়া যায় কিনা? আ তারপরে মানোয়ার ভাইয়ের সাথে উম উনার সঙ্গে এটা নিয়ে কথা হয়েছিল। তারপরে হচ্ছে আরো বেশ কয়েকজনের সাথে আলাপ করছিলাম যে মানে অল্টারনেটিভ ইনকাম সোর্স কিভাবে জেনারেট করা যায় সেটা ভাবছিলাম ভাবছিলেন। যে আচ্ছা ভালো সিঙ্গারা বানালে কেমন হয়? যে যার ভিতরে অনেক বাদাম থাকবে এবং কলিজা দিয়ে ভরা থাকবে। একটা সিঙ্গারার দাম স্বাভাবিক সিঙ্গারার চেয়ে বেশি হয়, মানুষ কিনবে। দেখি না কোনো কিছুই মিলে না। পরে হঠাৎ মনে হলো যে একটা ভিডিও দেখতে সায়েন্স ওয়ার্ল্ড নামে চ্যানেলের প্রাণের তার একটা ভিডিও দেখতে মনে হলো যে আচ্ছা আমি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি। এইগুলো নিয়ে তো আমি তো ট্রাভেল ভিডিও তৈরি করতে পারি, ইতিহাস ঐতিহ্য এগুলো তুলে ধরতে পারি। তো যাই হোক আরো অনেক কথার মধ্যে আছে। আমি এটা শুরু করলাম এবং এখানে মোটামুটি ক্লিক করলো আরকি, ভালো হলো। আ ঠিক সেই সময় থেকেই আরকি যখন আমার এখান থেকে ইনকাম জেনারেট শুরু শুরু হলো। শুরু হলো, অফিসও কিন্তু ভালোভাবেই নিয়েছে শুরুর দিকে। আমাদের আ সেই সময়ের যিনি এমডি ছিলেন আহমেদ জোবায়ের ভাই, উনি ডেকে আমাকে আ সাধুবাদ দিলেন যে, "তুমি তো খুব ভালো করতেছো।" আবার আমি একটা জিনিস খেয়াল রাখতাম সাদত ভাই যে, আমি যখন আমার YouTube এর ভিডিও তৈরি করছি, এটা যাতে কখনোই অফিসকে প্রভাবিত না করে বা আমি যে কাজটা করি, আমি তো আমি তো একই বিট একই বিটে কাজ করছেন। পলিটিক্যাল বিট করতাম। তো সেই সময় কিন্তু পলিটিক্যাল বিটের বিভিন্ন ছোট বাইট মানে বক্তব্যগুলা নেতাদের সে যে ওই রিপোর্টিং করতে মোবাইলে ধরে কেটে YouTube এ দিয়ে ইনকাম করতো বা YouTube চ্যানেল গ্রো করতো, এরকম অনেকেই ছিলেন। কিন্তু আমি সেই পথে না, আপনি নৈতিকভাবে খুবই হ্যাঁ, সৎ ছিলেন, এটা আমরা শুরু থেকে দেখেছি এবং আমাদের গণমাধ্যমের অধিকাংশ কর্মীরাই জানেন যে আসলে আপনি ব্যক্তিজীবনে এবং আমি একটু ইন্টারাপ্ট করি। সেটি হচ্ছে যে আসলে দর্শকরা হয়তোবা এরই মধ্যে জানেন আপনার সম্পর্কে।
আপনি বর্তমানে ইউটিউবে ঠিক যেমনটাই সফল, যেমনটা দেশের মানুষ আপনাকে ভালোবাসে, পছন্দ করে, আপনি যখন সাংবাদিকতা করেছেন, পুরোদস্তুর যখন সাংবাদিকতা করেছেন, তখনও কিন্তু এই জায়গাটাতেও সম্পূর্ণ মানে একদম সফলতার শিখরে ছিলেন। কারণ আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যখন দেশ টিভিতে কাজ করেন, তখন কিন্তু আপনি ব্যুরো চিফ ছিলেন। হ্যাঁ। অর্থাৎ মানে একটা বিভাগের প্রধান ছিলেন এবং সফলতার স্বাক্ষর হিসেবে আপনি সেখান থেকে কিন্তু আবার ঢাকাতে এসেছেন। সেখানে আবার সময় টেলিভিশনে যখন আমরা ২০১০ সালে একসাথে জয়েন করি, আপনি সময় ব্যুরো চিফ থেকে আবার ঢাকাতে এসেছেন। ঢাকাতে এসে সময় টেলিভিশনের এখানে কাজ করেছেন এবং এই জায়গাতেও আস্তে, আস্তে একটা সময় আপনি এখানে আমাদের সাংবাদিকতার ভালো একটা পর্যায়ে বিশেষ প্রতিনিধি, সেই জায়গাটাও করেছেন। তো আসলে যেটা আপনি যেটা বলছিলেন শেষ করে দিই তাহলে। আ এই যে আপনি যেটা বলছিলেন যে আমি কেন চাকরিটা ছাড়লাম? আমি যদিও সব জায়গা ঠিক রেখেছি, আমার অফিসের সময়ে, অফিসের দিনে আমি কোনোদিনও আমার ইউটিউবের জন্য ১ সেকেন্ডের জন্য শুট করিনি। তার প্রমাণ হচ্ছে আমার সাথে যারা বের হতেন আমার সহকর্মীরা, কেউ না কেউ ক্যামেরা পারসন থাকতেন। এমনও হয়নি আমার সকালে অফিস আছে, আমি বিকালে যেয়ে আমার ইউটিউবের জন্য কাজ করছি, তাও করিনি। আমি শুধু ডে অফের দিনে অথবা ছুটি নিয়ে করেছি। এরপরেও যখন আমার ইনকাম বাড়লো, ২-১ জন মানুষের এটা পছন্দ হলো না। তখন গিয়ে এমডিকে ঊর্ধ্বতন তাদেরকে বলতে প্রভাবিত করার চেষ্টা যে ও কেন করবে এই সেই। তারপরে অফিস প্রভাবিত হয়ে নোটিশ দিয়ে দিল। এই নোটিশের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিলাম। সিদ্ধান্তটা সহজ ছিল না। আমার বাবা কখনোই চাচ্ছিলেন না যে আমি চাকরি ছেড়ে দিই। তিনি কান্নাকাটি করছিলেন রীতিমতো। একজন স্কুল শিক্ষক, তিনি মনে করছিলেন যে আমার ছেলে সাংবাদিকতা করেন। উনি হয়তো গ্রামের মানুষের সাথে বা বাজারে চা খেতে গিয়ে গল্প করে আমার ছেলে ঢাকায় সাংবাদিক। তাদের কাছে এটা অনেক অনেক বড়। বড় কিছু। কিন্তু আমি বলেছি, "বাবা, আমি যেটা করতে চাচ্ছি, আমি আমার জায়গায় ঠিক আছি। আমার এই জায়গাটা আমি ছাড়ব না। আমি চাকরিটাই ছেড়ে দেব। এখানে আমি ভালো করব।" কিন্তু আমার বাবার মন মানছিল না কোনোভাবেই। তারপরে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আর আমি এখানে ইনশাআল্লাহ খুব ভালো আছি। আমার বাবাও এখন খুবই খুশি। তিনিও বলেছেন যে, "তুমি চাকরিটা ছেড়ে ভালোই করেছো।" না, না আপনার জন্য নিরন্তর শুভকামনা সবসময়ই থাকবে। আপনার যেটা একটু আগে বলছিলেন যে আপনি এটা নোটিশ পেয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে চাকরি ছেড়েছেন। আমরা দেখেছি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলেও আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ইউটিউবিং করার কারণে আপনার চাকরি ছাড়তে আপনি বাধ্য হয়েছিলেন। সেই গল্পটা একটু ছোট্ট করে একটু জানতে চাই। যদি একটু ছোট্ট করে বলেন। আসলে আমি হঠাৎ একদিন দেখি যে অফিসে নোটিশ দেওয়া হয়েছে যে এরকম যে ইউটিউবিং ইউটিউবিং যারা করেন। যারা করেন, আমাকে উল্লেখ করে না। আ ইউটিউবিং যারা করেন তারা আ যদি এই চাকরি করতে চান, সময় টিভিতে চাকরি করা অবস্থায় ইউটিউবিং করা যাবে না। এর অর্থটা এরকম ছিল, আপনি হয় ইউটিউবিং করতে হবে, না হলে চাকরি করতে হবে। ২ টার মধ্যে একটা। আমি এটা শোনার পরে আমি ভাবছি আগে যে পরিবেশ কি দাঁড়ায়? আমি বোঝার চেষ্টা করছি। আমি আমার এই ভিডিওগুলো আপলোড করে বন্ধ করে দিলাম। জানেন তো আমি প্রতি ১ সপ্তাহে একটা করে একটা ভিডিও ভিডিও দিতাম। দিতেন। তো সেইটা আমি ২ সপ্তাহ বন্ধ রাখলাম। এতে হলো কি আমার ইয়েটা পড়তে থাকলো র‍্যাংকিংটা। মানে রিচ কমতে থাকলো। মানে রেগুলার যদি না দেয়া না হয় তাহলে দেয়া তখন আমার চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হতে থাকলো। তখন আমি করলাম কি আমাদের সেই সময়ে যিনি এমডি ছিলেন আহমেদ জুবায়ের ভাই তার কাছে গেলাম। গিয়ে বললাম যে, "ভাই আপনি তো একটা নোটিশ দিয়েছেন। আমি তো ইউটিউবিং করি। আ তো আমি এটার বিষয়ে একটু আরো ভালোভাবে জানতে চাচ্ছিলাম যে আসলেই কি চাকরি করা অবস্থায় করতে পারব না?" বলছে, "না, নোটিশ দেয়া যেটা হয়েছে সেটাই। তুমি ২ টার মধ্যে একটা বেছে নাও। তবে আমরা চাই তুমি থাকো। তোমাকে আমরা সবাই খুব পছন্দ করি। কিন্তু দেখো তোমাকে আমি একাই সুবিধা দিতে গেলে আরো অন্যরাও অন্যকে ওই সুবিধা আমার দিতে দিতে হবে।" হবে। তো আমি বললাম যে, "ভাইয়া তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চাকরিটা" সেদিন ছিল জুলাইয়ের ১৪ তারিখ ২০২১ সালের। ২০২১ তো আমি বললাম যে, "আমি জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত তাহলে থাকি। এই মাসটা শেষ করি। আ আ জুলাই পরে অগাস্টের ১ তারিখ থেকে আমি থাকব না। আমি চাকরিটা ছেড়ে দেব।" তোমরা "কেন, কেন? আ তোমার চাকরি ছাড়ার তো দরকার নাই। তুমি দরকার হয় অন্য কাউকে দিয়ে তোমার চ্যানেলটা করাও। চ্যানেল তো ভালো করছে। তোমার ওয়াইফকে দিয়ে করাও।" আমি বলছি, তখন আমি বিয়ে করিনি। আমি বললাম, "আমার তো ওয়াইফ নেই। আমি তো বিয়ে করিনি এখনো। তো আর একজনের চ্যানেল তো আরেকজনের দিয়ে হবে না।" তো সেই জায়গায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাকরি ছেড়ে দেব। আপনি আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাছে একটা পারমিশন চাচ্ছি। যেহেতু আমি ৩১ তারিখ পর্যন্তই আছি। আছি। এই আমার চ্যানেলটা রিচ কমে যাচ্ছে। আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমার কিছু ভিডিও আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি তো সপ্তাহে একটা ভিডিও দেই। এর মধ্যে হয়তো ২ টা বা ১ টা ভিডিও আমি আপলোড করব এখানে থাকা অবস্থায়। তখন বলল, "না, এটা তুমি পারবা না। তুমি চাকরি ছাড়ার পরেই ভিডিও আপলোড দিতে পারবা।" এই কথাটা আমার বুকে তীরের মতো লাগছে যে এতটা মানে মানে আমি তো চাকরি ছেড়েই দিতে চাচ্ছি। দিচ্ছে ১৪-১৫ দিন আছে। এইটুকু সময়ও দিতে চান না।
আমার খুবই খারাপ লাগছে। তখন আমি বের হয়ে এসেই ১ সেকেন্ডও দেরি করিনি। ওই যে আমাদের নিউজ রুমের বাইরে অ্যাকোয়ারিয়াম আছে না? জি, জি। আমরা তো বসতাম ওইখানে রেগুলার সময় টিভি। ওইখানে পিসি ছিল। ওইখানে পিসিতে বসেই আমি ৫ মিনিটের মধ্যে রিজাইন লেটার রেজিগনেশন লেটারটা লিখছি। আমার আশপাশে যারা ছিল তারা আমাকে বোঝানোর চেষ্টা করছিল, "ভাই এটা লিখেন না, এটা কেন লিখছেন? এটা দিয়েন না, একটু ভাবেন, একটু বোঝেন।" আমি কারো কোনো কথা শুনিনি। খালি জাস্ট মুখ বন্ধ করে লিখে প্রিন্ট দিয়ে এইচআরে গিয়ে হানিফ ভাইয়ের হাতে দিয়ে আমি আরজু ভাইয়ের সাথে আর দেখাও করিনি। সরাসরি ওইখান থেকে আমি বের হয়ে আসছি। কারণ বাজারে এসে তখন এখানে ওই যে ভাঙাচোরা ইয়েগুলো চলতো। মানে এই যে প্রাইভেট কার হ্যাঁ, বা বুঝতে মাইক্রো পেরেছি। বাসগুলো, মাইক্রো বাসগুলো। যেগুলোতে ৳২০ করে ভাড়া নিত। তখন বাসা ছিল রামপুরা। তখন আমার আর্থিকভাবে আমি অতটা, মানে হ্যাঁ, ইউটিউব থেকে মোটামুটি ইনকাম করতে আসতো। হ্যাঁ, ভালোই আসতো। চাকরির বেতনের চেয়ে ৩-৪ গুণ বেশি আমি ইনকাম করতাম। কিন্তু সেই সময়ে আমার ওই আগের ধারাবাহিকতাটা ছিল যে আমি ওই গাড়িগুলাতেই যাতায়াত করতাম। ঐরকম একটা গাড়িতে উঠে রামপুরা চলে গেলাম। এই হচ্ছে গিয়েই আমি ভিডিও আপলোড দিচ্ছি। তখনই ভিডিও আপলোড দিয়ে তখন আমি আ যে মনে, মনে একটা শান্তি পাইছি যে ঠিক হ্যাঁ, আছে, ভালোই করেছেন। এই চাকরি আর করলাম না। না সেই আসলে যারা সফল হয় তাদের আসলে গল্পগুলো আসলে এমনই হয় যে আসলে আম আ যে এইমটা আপনার যে কঠিন এইম ছিল সেটা আসলে দিন শেষে আলোর মুখ দেখেছে। আপনি চাকরি ছেড়েছেন সময় টিভি থেকে, পরে আমরা দেখলাম সময় টেলিভিশনে আপনাকে নিয়ে রিপোর্ট করেছে। দেশের না বিদেশের স্যার, অনেক আমার গণমাধ্যম। না আপনার সাথে সুসম্পর্ক সবার সবসময় ছিল। ইভেন আ যিনি আমাকে শেষে যার কথাই আর সাথে, সাথেই রিজাইন দিলাম, তাকে আমি এখনো আ ও সেভাবে দেখি বা তিনি আমাকে পছন্দ করেন আমি জানি, বা আমারও আপনি তো ভালো করেই জানেন। অফিসের বস লেভেলে যারা আছে আপনাকেও আমাদেরকে খুব পছন্দ করতেন। এটা একটা ভালো লাগার বিষয়। না, না সেটাই। আচ্ছা একটা ব্যাপার আমার ক্ষেত্রেও ঘটেছে সেটা আপনার অনুভূতিটা আমি জানতে চাই। সেটি হচ্ছে আপনি তো লম্বা সময় সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার স্বপ্ন দেখেছেন এবং সেখানে সফলও হয়েছেন। আ এই মুহূর্তে আপনি একজন সফল কনটেন্ট ক্রিয়েটরও বটে। আপনার যখন ট্রানজিশন টাইমটা আপনি যখন হুট করে চাকরিটা ছেড়ে দিলেন, সেই অর্থে সারা দেশব্যাপী একজন সালাউদ্দিন সুমন হয়ে ওঠেননি। আ এই যে ট্রানজিশন সময়টা, সেই সময়টা আসলে আপনার কেমন কেটেছে? মানে উম আমরা তো সাধারণত সাংবাদিকতা যারা করি খুব একটা ব্যাপার থাকে যে আমরা ফিল্ড রিপোর্টিং করি একটা ব্যাপার থাকে। কিন্তু তখনও আপনি সারা দেশের মানুষের কাছে ঐরকমভাবে গ্রহণযোগ্য হয়ে হয়তো উঠতে পারেননি। আজকের যে সালাউদ্দিন সুমনটা, তখনও তো আসলে ওই ট্রানজিশন টাইমটা আসলে কেমন কেটেছে আপনার? তখনও অনেকটা কিছুটা অনিশ্চয়তা তো থাকবেই। আপনি ব্যবসায় লস আছে, এই চিন্তা করে আপনি ব্যবসা করলেনই না। তার মানে কি আপনার কিন্তু ব্যবসা বিজনেসম্যান হওয়ার কোনো আর সুযোগ থাকলো না। আপনি ওই পর্যায়ে থেকে গেলেন। তো আমার এটা সবচেয়ে বড় বিষয় যে আমরা যেটা মনে করি যে কোথাও সাংবাদিকতা করি বা কোথাও একটা চাকরি করি, প্রশাসনে হোক আর যেখানে, আমি একটা সাংবাদিক এই পরিচয়টা ক্যারি করতে চাই। হ্যাঁ, এটা কিন্তু একটা আমার জন্য কিছুই না। এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। এই পরিচয় আমি কখনোই কিছু মনে করতাম না। পারলে আমি কার্ড, আমার ডিউটি শেষ কার্ড খুলে পকেটে ঢুকায় রাখতাম। কোথাও হাঁটতে, হাঁটতে আমি ওই যে টেলিভিশনের বুম মনেকে দেখায়, দেখায় হাঁটে, কার্ড ঝুলায়, ঝুলায় হাঁটে। আমি এগুলো পারলে লুকিয়ে রাখতাম। যে এটাতে আমার কোনো মোহ নেই। কারণ এটা আমার কাজ। হ্যাঁ, এটা আমি কাজ করি, এখানে আমাকে সেলারি দেয়, আমার ভালো লাগা আছে, আমি করছি। কিন্তু এই মোহ থেকে যারা বের হতে পারছে না, পারছে না। তারাই কিন্তু একটা গণ্ডির মধ্যে আটকে আছে। তাদেরও কিন্তু বের হয়ে এসে ইউটিউবিং করতে হবে, কনটেন্ট ক্রিয়েট করতে হবে তা নয়। সাংবাদিকতায় বহু মানুষ বা বিভিন্ন চাকরিতে বহু মানুষকে এমনভাবে ঘোরের মধ্যে রাখা হয়েছে, হচ্ছে, তাদেরকে বোঝানো হয় এই বৃত্তের বাইরে তুমি গেলে শেষ হয়ে যাবা। শেষ হয়ে যাবে। এই বৃত্তের বাইরে পা দিও না। এই ভয়ে কি করে? স্বল্প ইনকাম, নানান ধরনের যন্ত্রণা অফিসের, তারপরেও ওই বৃত্ত ডিঙিয়ে যে ওই পারে যাবে, এই চিন্তা করতে পারে না। আমার একমাত্র ওই চাকরি ছাড়ার পরে বললাম তো ওই মোহটা আমার নেই যে আমাকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেই হবে বা এটা আমাকে বলতে হবে, কারণ এই পরিচয়ে আমি কখনো কোথাও থেকে কোনো সুবিধা নিই নি। অন্যায় উপার্জন কিংবা হ্যাঁ, অন্যায়ভাবে অন্যায় আবদার কারো কাছে করিনি। এটা আমার কখনো দরকার হয়নি, এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি। কোথাও মানে অবৈধ সুবিধা নেয়া কোনোভাবেই না। কেউ বলতে পারবে না। ওপেনলি বলতেছি। সেই জায়গায় ওইটা বিষয় ছিল না। আমার সবচেয়ে বেশি টেনশন ছিল যে আমার যে প্ল্যাটফর্ম এটা ঠিক রাখা এবং এখানে কনটেন্ট ঠিকমতো দেয়া, কোনো কারণে যাতে আমি এখান থেকে ছিটকে না যাই সেইটা খেয়াল রাখা। এইগুলো যদি আমি ঠিক রাখতে পারি,
আমার একটা বিশ্বাস ছিল যদি আমার সব চ্যানেল এগুলো যদি সব ঠিক থাকে, আমি যদি সুস্থ থাকি, আমি যদি ভালো কনটেন্ট বানাতে পারি, তাহলে অবশ্যই ভালো করতে পারবো। এই বিশ্বাস আমার ছিল। এই বিশ্বাসের কারণেই কিন্তু আমি চাকরিটা ছাড়তে পেরেছি। কিন্তু আমার বাবা-মা বা আমার কাছের মানুষ মানে যে পরিবারের, তাদের টেনশন ছিল অনেক বেশি। কারণ আমি তো জানতাম যে আমি কতদূর যেতে পারবো বা আমার হয়তো পারতাম না। মানুষ যা ভাবে সেটা সবসময় হয় তা কিন্তু না। কিন্তু আমি নিজের উপর ভরসা করেছি যে মনে হয় আমি পারবো। সেই জায়গা থেকে আল্লাহর রহমতে আজকে আ মনে হয় যে আমি যে চিন্তা করেছিলাম আপনি সেই ফেঁসে পথে গেছেন। আছি। আপনি যখন চাকরিটা ছাড়েন তখন পরিবারের সদস্যরা কি বাধা দিয়েছে? অনেক আমার বাবা কান্নাকাটি করেছে। আমার বাবা কান্নাকাটি করেছে। আমি তখন আমার বোনের হাসব্যান্ডকে ফোন করলাম। সে রাজশাহী কলেজের এখন। রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক ফিজিক্সে বারিক মৃধা। যে আমার বোনের হাসব্যান্ডকে ফোন করে বললাম যে, আমি তো আব্বাকে বুঝাইতে পারতেছি না যে আমি চাকরি ছাড়বো। আপনি একটু ফোন করে বুঝান যে এখানে আমি ভালো করব। সে ফোন করে কি বুঝাবে? আব্বা খবরদার তার কথা কিন্তু শোনা যাবে না। আপনি যেভাবে ধরছেন আরো ভালোভাবে ধরেন। চাকরি কিন্তু করতেই হবে। কিছুটা এইরকম। বললেন। তো একটা কঠিন সময় পার করেছি আরকি। সুমন ভাই আপনার ছেলেবেলা নিয়ে একটু জানতে চাই আমরা। আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার শৈশব কিংবা লেখাপড়া। ছোট্ট করে একটু দর্শকদের অনেকে আপনার সম্পর্কে জানতে চায়। হুম। সেজন্য একটু জানতে চাই। আসলে আমার গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানার কুশিন্দা নামক গ্রাম। কিন্তু আমি জন্মগ্রহণ করেছি আমার মামার বাড়িতে, নানার বাড়িতে। আমাদের গ্রাম থেকে আ ৩ কিলোমিটার দূরে। সেটা হচ্ছে দাসরা গ্রামের নাম। মামার বাড়ি। সেটা এখন আবার আমার শ্বশুরবাড়ি। আমার মামাতো বোনকে বিয়ে করেছি। আচ্ছা, আচ্ছা। লে তো সেখানে আমার জন্ম। আর আমার গ্রামের স্কুলে আমি আ প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে আমি পড়াশোনা করেছি ক্লাস 5 পর্যন্ত। তারপরে আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন ইংলিশের। নসরতপুর ইউনিয়ন আমাদের। নসরতপুর একটা পুরাতন রেলওয়ে স্টেশনও। সেখানে অনেক ভালো একটা স্কুল ছিল সেই সময় হাই স্কুল। সেই স্কুলের শিক্ষক ছিলেন আমার বাবা। সেখানে আমি আ পড়াশোনা করি এসএসসি পর্যন্ত। সেই সময়ে আমি স্টার পেয়েছিলাম। এখনকার মতো ও আচ্ছা। জিপিএ 5 বা জিপিএ 5 এগুলা ছিল তো না। ছিল না। তখন ডিভিশন সিস্টেম হ্যাঁ, ডিভিশন সিস্টেম ছিল। সেই সময় স্টার মার্কস বিশাল পেলেই ব্যাপার ছিল। বিরাট খুশির ব্যাপার ছিল। তো আমার টার্গেট ছিল যে আমার স্টার পেতে হবে। সেই দিনে আমার খুব একটা আনন্দের দিন ছিল যে আ আমি যখন জানলাম যে আমি স্টার পেয়েছি, আমার বাবা এসে আমাকে জানালেন যে রেজাল্ট নিয়ে আসছেন আমার বাবা। একটা স্কুলের রেজাল্ট তো ওই যে মানে আমাদের থানা পর্যায়ের আদমদীঘি শিক্ষা অফিস থেকে শিক্ষকরা গিয়ে রেজাল্ট দিত সেটা নিয়ে নিয়ে এসকে যেহেতু আমি পরীক্ষা দিয়েছি, আমার বাবা যে আরেকজন শিক্ষককে নিয়ে উনিই রেজাল্ট আনতে গেছে। আচ্ছা। তো আমি স্কুলের গেটের সামনে দাঁড়ায় আছি যে কখন আসবে? আমি তো জানি আমার বাবা রেজাল্ট নিতে গেছে। দেখি আমার বাবা মোটরসাইকেলের পেছনে বসে আছে, আসছেন। উনি আমাকে বললেন যে, "বাবা তুমি স্টার পাইছো।" আমার বাবা দেখি যে খুব খুশি। একটা সত্যিই ভালো লাগার সময় ছিল সেই সময়টা। এরপর তো আ আপনি আসলে অনেক আবেগপ্রবণ হয়ে গেছেন। না বুঝতে পেরেছি। পরে তো আপনি আ শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হ্যাঁ, রাজশাহী আমি তো তারপরে আ ওইখানেই একটা ইন্টারমিডিয়েট কলেজ রাজশাহী নসরতপুর ডিগ্রি কলেজ। সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করছি এবং পরবর্তী রাজশাহী ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই। ওই যে বললাম যে আমি জার্নালিজমে পড়ার ইচ্ছা ছিল। রাজশাহীর একটা ভালো স্মৃতি আছে আপনার সাথে। মনে আছে? আপনি আমার মনে গেস্টেড আপনি সবাইকে গরুর মাংস রান্না করে খাওয়াইছিলাম। হ্যাঁ, আপনি গরুর মাংস অনেক ঝাল দিয়ে। অনেক ঝাল হয়েছিল। বেগম খালেদা জিয়া তখন রাজশাহীতে সমাবেশ কভার করতেছিলেন। তখন আমাদের সুমন ভাই আমাদের সময় টেলিভিশনের ব্যুরো চিফ ছিলেন। আমি ঢাকা থেকে রাজশাহীতে কভার করতে গিয়েছিলাম। ভাইয়ের বাসায় বললাম গিয়ে যে, "ভাই চলেন আমার বাসায় চলেন আপনাকে রান্না করে খাওয়াই।" সমস্যা হয়েছে কি বলি? আমি তো রান্না ভালো করতে পারি, হ্যাঁ? কিন্তু আমি হইছে কি ওই যে মা যেভাবে রান্না করতেন, এই মরিচ, টরিচ যেগুলো সব একসাথে হ্যাঁ, দিয়ে রান্না করতাম। কিন্তু আমি কখনো ওই যে মসলাটা পাউডার যে আ মাংসের যে মসলা এটা আমি কখনো ইউজ করিনি। ভাবছি সাজেদ ভাই আসছে, আজকে এইটা দেই। ওইটার সাথে যে মরিচ থাকে ওইটাই কিন্তু আমার ১ম। তো দেয়াতে এই মরিচ তো এড হইছে। হ্যাঁ, সাথে আমি আরো ওই মসলার ঝালটা। এই না মসলা না এক্সট্রা মরিচও দিয়েছি। আমি জানতাম না যে এই মসলার মধ্যেও মরিচ এড করা আছে বা খেয়াল করিনি। তো এই কারণে ঝাল হয়ে গেছে ডাবল। ডাবল প্রচন্ড ঝাল ছিল। মানে তবে চমৎকার ছিল। আমার
আমার আপনার হাতের যে গরুর মাংস রান্না আমার এখনো মনে আছে। এটা সম্ভবত ২০১১ সাল কি ১২ সাল হতে পারে। ১২ সালে সম্ভব। ২০১২ সাল হতে পারে। না আসলে দারুণ সময় ছিল। আ ব সুমন ভাই আমরা আপনার কনটেন্ট ক্রিয়েশন নিয়ে একটু জানতে চাই। আপনার শুরুর সময়টা মূলত আপনি যখন শুরু করলেন, অনেকেই দর্শকরা জানেন যে আসলে আপনার একটা iPhone ছিল। iPhone দিয়ে ১ম এ শুট করেছেন। সেই সময়ের শুরুর স্মৃতিটা একটু আপনি যদি রোমন্থন করেন। আসলে শুরু যে করব চিন্তা তো করেছি যে ভাবলাম যে কি নিয়ে কাজ করা যায়, কি নিয়ে কাজ করা যায়। আমি টানা ৩-৪ মাস ৫ মাসের মতো মনে হয় ৩ মাস তো হবে এট লিস্ট। আমি শুধু ভিডিও দেখছি মানুষের যে কি করা যায়, কি করা যায়। তারপর তো সিদ্ধান্ত নিলাম যে ইতিহাস, ঐতিহ্য, ট্রাভেল এইগুলো নিয়ে কাজ করব। চিন্তা করলাম যে এর মধ্যে ইতিহাসটা একটু ঢুকাই দিই। কারণ আ অনেকেই অনেকে তো অ্যাজ ইট ইজ করে। জাস্ট হুম। খালি বলছে কিন্তু এটার মধ্যে ঢুকায়, এর মধ্যে হিস্ট্রি ঢোকা, সেখানে কে ছিলেন, কি নিয়ে সেগুলো এড করা যায় কিনা। এই চিন্তা করলাম। করার পর যখন কাজে নামবো তখন দেখি আমার তো ক্যামেরা নাই। ক্যামেরা কেনার ওইরকম টাকা পয়সাও নাই। যে আইফোনটা আমার কাছে ছিল সেই সময়ে সেটা ১৬ জিবির আইফোন, iPhone SE ১৬ জিবির মধ্যে ১৪ জিবি তার ইয়েতে চলে যায় এই যে সিস্টেমে সিস্টেমে চলে যায়। ২ জিবি ২ জিবি থাকে। বাকি থাকে। আর এই আইফোনটাও আমি কিনেছিলাম ৩৬ মাসের কিস্তিতে। বিশাল। প্রতি মাসে আমি $১০ করে ইয়ে দিতাম। হুম। মানে কিস্তি দিতাম ইস্টার্ন ব্যাংকে। দিয়ে এটা কিনছিলাম। তো ওইটা নিয়েই আমি কিন্তু ঢাকা থেকে কলকাতায় গিয়েছিলাম। ২ জিবি চিন্তা করতে পারেন? আপনার সাথে কি রাশেদ লিমন গিয়েছিল? না, সেটা ও পরের তখন না, ট্রিপ। পরে ও পরের ট্রিপে সেটা সিকিমে। আচ্ছা। যখন হয়েছিল কি যে আমরা সিকিম যাবো সব ঠিক করে ফেলেছি। হ্যাঁ? আমার ভিসাও আছে এ ভারতের। সেই সময়ে হঠাৎ দেখি যে ভিসার মেয়াদ বেশি দিন নাই। সিকিম গেলে তো ৫-৭ দিন থাকবো। আমার ভিসার মেয়াদ আছে ১০-১২ দিন। তখন রাশেদ লিমনই বলল, "ভাই আপনি যদি এই ভিসা নিয়ে যান, এত অল্প দিন মানে একেবারে নাকি মুখে হয়ে যায়, আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না। মানে কি বলে আপনাকে ঢুকতে নাও দিতে পারে সেই সময়। আচ্ছা। তো এক কাজ করেন, ওই ভিসা আবার আমি ইউজ করিনি। তো আপনি এক কাজ করেন যে আপনি যেয়ে খালি ইয়েতে কলকাতায় যেয়ে ঘুরে আসেন। আচ্ছা, একে পরে আমরা যাব। ঢুকে আসেন, এসে এপ্লাই করেন ভিসার জন্য ৭ দিনেই দিত তখন। তো তারপরে আমরা যাই। তখন ফ্রিলি আমরা ঘুরতে পারবো। তো যখন যাবো তখন ভাবলাম যে তাহলে ঢাকা থেকে কলকাতা যাওয়ার এই ভিডিওটা তৈরি করি। আর ২ জিবি স্টোরেজ যে ২ জিবি এখন আমার মনে হয় ২ মিনিটে শেষ করে ফেলি। তাই না? এটাই, হ্যাঁ। ২ মিনিটেও ২ জিবি দিয়ে হয় না। হয় না। ১ মিনিটের ভিডিও দেখা যাচ্ছে যে ৪-৫ জিবি হয়ে যায়। বাজে হয়ে যাচ্ছে। সেই ২ জিবি নিয়ে আমি যাচ্ছি আর ডিলিট করছি। সব এই তো মনে করেন ১০ টা শুট নিয়েছি, ১০ টার মধ্যে কোনটা দুর্বল এগুলো ফেলে দিচ্ছি। এরকম যাইতে কলকাতা যখন পৌঁছে গেলাম, ওদের ওই যে টানা রিক্সাগুলো আছে, আমার খুব ইচ্ছা ছিল যে টানা রিক্সা আমার ভিডিওতে দেখাবো। কিন্তু যেই সময় টানা রিক্সা আর আমি ভিডিওটা নেব, দেখি যে আর কোনো কিছু ফেলার নাই। আমি কিছু ফেলতেও পারিনি, ওই ছবি নিতেও পারিনি। হুম। বিশাল। আর এখন আমি কোথাও গেলে হুম। এট লিস্ট ২ টেরাবাইট স্টোরেজ নিয়ে যাই আমি। যেখানে ২ জিবি নিয়ে আমি ১ম কনটেন্ট করে এসেছিলাম। আসলে হয় কি সাদত ভাই, আমি নিজের জীবন দিয়ে যেটা দেখছি যে কেউ যদি কোনো কিছু করতে চায়, সীমাবদ্ধতা কিন্তু তাকে আটকায় রাখতে আটকা পারে। রাখতে পারে না। হবেই। মানে অনেকেই বলে যে আমার তো ক্যামেরা নাই আমি কি করে করব? ভাই আপনার কাছে যা আছে সেটা দিয়ে কাজ করলেই কিন্তু হয়। শুধু করতে হবে কি? আপনার পছন্দের বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা দেখতে পছন্দ করেন, আপনি যেটা নিয়ে বলতে পছন্দ করেন, আ আপনি যেটা সম্পর্কে জানেন, আপনি যেটা নিয়ে কাজ করলে আপনার বিরক্তি লাগে না, এই ধরনের একটা সাবজেক্ট পছন্দ করেন। আপনার পছন্দের জিনিস মানুষের কাছেও পছন্দনীয় হবে। কারণ আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। এক্সাক্টলি। সুমন ভাই, আ এখন ওই যে বলেন না Facebook কিংবা YouTube এ মানুষ টাকা ইনকাম করে। যে কারণে সবাই অ্যা বলা চলে ঝাঁপিয়ে পড়ছে এই YouTube কিংবা Facebook এ কনটেন্ট ক্রিয়েশন হিসেবে। কিন্তু এর দেখা যায় সিংহভাগই সফল হয় না। আমরা যদি বলি যে একজন সালাউদ্দিন সুমন হয়ে ওঠার পেছনের যেই সূত্রটা বা কি এমন জিনিস ছিল যেটাতে আপনি আজকে একজন সালাউদ্দিন সুমন হয়ে উঠলেন? সেই বিষয়টা একটু যদি দর্শকদের বলেন। আসলে আমি যেটা চেষ্টা করি যে আ আমি নিজেকে এটা সবসময় মেনে চলার চেষ্টা করি। মানুষ যেন আমাকে কখনো ক্যামেরার ফ্রেমে অর্থাৎ ভিডিওতে এবং ক্যামেরার বাইরে এই ২ জায়গায় যেন ২ রূপে কখনো না দেখতে পাই। আমি ক্যামেরায় একরকম করে দেখাচ্ছি নিজেকে। আমার আবার বাইরের জীবনটা আলাদা। আমি এক কথা মুখে বলছি, আমার অন্তরে আরেক কথা। এইটা যেন না হয়। মানুষের কাছে সৎ থাকাটা খুব জরুরি। মানুষ যদি বুঝতে পারে যে আপনি বা যে কেউ
সৎভাবে কোনো কিছু ডেলিভারি দিচ্ছে, মানুষের সাথে, দর্শকের সাথে চিট করছে না, তাহলে কিন্তু ধীরে, ধীরে তার কনটেন্টগুলো গ্রহণযোগ্যতা পাবে। আর একটা কথা কিছুক্ষণ আগে বলছি, আবারও বলছি, যারা কনটেন্ট বানাতে চাচ্ছেন, সফলতা পাচ্ছেন না, প্রথম বিষয় হচ্ছে ধৈর্য। এখানে অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে এখান থেকে ছিটকে যেতে হবে। আমি যখন শুরু করি, প্রথম ৬ মাসে আমার ১০০টা ফলোয়ারও হয়নি। ৯৪ গিয়ে আটকে ছিল। এই আমার মনে হচ্ছিল যে আর ৬টা সাবস্ক্রাইবার হইলে মনে হয় যে আমার শান্তি পাইতাম যে অন্তত ১০০টা হোক। অথচ আমি কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছিলাম। কেউ দেখছিল না। আরেকটা কথা বলে রাখি, ধরুন যে এখন দুনিয়ার সবচেয়ে বড় ক্রিয়েটর যদি কয়েকজনের মধ্যে যে একজন ধরেন মিস্টার বিস্ট, যার একটা ভিডিও দেওয়ার সাথে, সাথে শত, শত মিলিয়ন ভিউ হয়ে যায়। কেউ ইউটিউবে শুরু করতেছে, তার মানের কোনো ক্রিয়েটর যদি শুরুর দিকে পথ চলা শুরু করে মানে ইউটিউবে, তারও একটা ভিউ না হইতে পারে শুরুর দিকে। খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে কিন্তু একটাও ভিউ হচ্ছে না, খুব কম ভিউ হচ্ছে, এটা হইতে পারে। সে কারণে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে এটা চালিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু সফলতা আসবে। ১ নম্বর ধৈর্য, ২ নম্বর হচ্ছে সাবজেক্ট নির্বাচন করা। আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করবেন, এটা যদি আপনি ঠিক মতো মানে চুজ করতে না পারেন, এটা যদি ভুল হয়ে যায়, তাহলে আপনি এখানে মানে যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছে, তাহলে এখানে দাঁড়াতে পারবে না, এখানে ভালো করতে পারবে না। কারণ আপনি যে জিনিসটা পছন্দ করেন, আপনি যা নিয়ে কথা বলতে পছন্দ করেন, যা দেখতে পছন্দ করেন, যা আপনার কাছে ভালো লাগার বিষয়, যে কাজটা আপনার মধ্যে বিরক্তি নিয়ে আসে না, হ্যাঁ, সেই ধরনের একটা বিষয় পছন্দ করেন। সেটা যেকোনো কিছু হতে পারে। মানুষ সবকিছু নিয়ে দেখতে চায়। যদি আপনি বা যারা বানাতে চাচ্ছে তারা সুন্দরভাবে সেটা বানাতে পারে বা দেখাতে পারে। এটা যদি ঠিকমতো হয় তাহলে আরো এক ধাপ এগিয়ে গেলেন। আর ধৈর্য। এই ২ টা জিনিস মেনে চললে কিন্তু মানে আমার মনে হয় এখানে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বেশি। আচ্ছা, আ আ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আ অনেকেরই জানার আসলে আগ্রহ থাকে যে YouTube এর আয় সম্পর্কে আরকি, হ্যাঁ? আ আপনি তো সফল মানুষই। তো যদি সমস্যা না থাকে, আপনি কি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে আ YouTube এ আপনার এখন পর্যন্ত মানে সর্বোচ্চ পেইড আপনি কত পেয়েছেন YouTube থেকে? সর্বোচ্চ আ $১৩,০০০ আমি পেয়েছিলাম। বাংলাদেশী টাকায় এটা কত হতে পারে? আ এখন তো মনে হয় ১৫,০০,০০০ এর উপরেই হয়ে যাবে। আচ্ছা। আ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে YouTube নাকি Facebook কোনটাতে কাজ করতে আপনি পছন্দ করেন? আপনি তো শুরুর দিকে YouTube এ কাজ করতেন। পরে Facebook এও আমরা আপনার কনটেন্ট আসলে দেখতে আমি একজন ক্রিয়েটর হিসেবে সবসময়ই প্রাধান্য দেই শুরু থেকেই ইউটিউবকে। যখন আমার দেখা যাচ্ছে যে ইউটিউবের চেয়ে ৩ গুণ বেশি ইনকাম করছি আমি ফেসবুক থেকে, তখন আমি ফেসবুককে প্রাধান্য দেইনি। তখনও দেইনি। আমি সবসময়ই ধরে রেখেছি যে ইউটিউব হচ্ছে স্টেবল একটা জায়গা। ফেসবুকে মানে এমন একটা বিষয় যে একটা সময় ঢেলে দিচ্ছে, একটা আবার সময় বন্ধ করে দিচ্ছে। মানে এ এটা কোনো কি বলবো যে কোনো নিশ্চয়তা নাই যে আজ আছি কাল নেই। মানে কোনো স্ট্যাবিলিটি নেই। এ কারণে এটাকে আমি কখনোই প্রায়োরিটি দেইনি। আজ পর্যন্তও না। যারা কনটেন্ট ক্রিয়েট করবেন, আমার মনে হয় যে এখানে টিকে মানে লম্বা বেসমেন্টটা দৈর্ঘ্যে টিকে থাকতে হলে YouTubeটাকে ফেসবুক নিয়ে অবশ্যই কাজ করেন। সেখানে অনেক কাজ করার আছে। আমিও নিজেও করছি। আমি কাউকে নিষেধ করছি না। কিন্তু আমি বলছি যে একটা জায়গা, নিশ্চিত একটা জায়গা YouTube, এটা আপনাকে সাপোর্ট দিবে দীর্ঘ লম্বা সময়, সময় ধরে। লম্বা সময় এর উপর ভরসা করা যায়। কিন্তু ফেসবুকের উপর ভরসা করা যায় না। এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে আপনার কনটেন্ট ক্রিয়েশন এর যে লম্বা একটা জার্নি এখনো চলছে। তো এই জার্নিতে আপনার এমন কোনো স্মৃতি কি মনে আছে যেটা মানে খুবই কি বলবো ভালো না লাগার আরকি। অনেকে ভালো লাগার জানতে চায় যে ভালো লাগার স্মৃতিটা একটু জানতে চাই। ভালো না লাগার এরকম কোনো ঘটনা কি আছে? এমন আসলে কোনো কিছু হয়েছে এরকম? শুট করতে গিয়ে বা দেশের বাইরে গিয়ে বা এমন একটা যেসব সবসময় মনে হয় যে এই স্মৃতিটা আমার খুব ব্যাড একটা স্মৃতি, ব্যাড একটা মেমোরি। আসলে হয়েছে কি, আ খারাপ ঘটনার সম্মুখীন যে কারো যেকোনো জায়গায় হওয়া লাগতেই পারে। কিন্তু এই খারাপ জিনিসগুলো না আমার মাথায় থাকে না। আচ্ছা। শেষে যে আমি ভুলে যাই যে যখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে খারাপ স্মৃতি বলুন।
এগুলো আমি অতটা তখন মনে করতে পারি না খারাপ কি। আমার ভালোর মধ্যে ডুবে গেলে খারাপটা তখন মনে হয় যে ম্রিয়মাণ হয়ে যায়। তারপরেও কিছু, কিছু ঘটনা থাকে যেরকম আমার শুরুর দিকে যখন আমি তানোরে গিয়েছিলাম আদিবাসীদের নিয়ে কাজ করতে, ভিডিও শুট করতে, করতে একটা বাড়ির মধ্যে দেয়ালে আলপনা আঁকা। এই আলপনার দৃশ্য ধরতে, 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 ধরতে আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরেই আমি বুঝতে পারিনি যে ওইখানে যে সাঁওতাল আদিবাসী যিনি ছিলেন তিনি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন। তারা তো ওই যে তাল গাছের এই যে যে রস ইয়েটা দিয়ে তারা বানায়। বাড়িতে যে বানায় আরকি। তো সেটা খেয়েছিলেন। উনি একবারে অপ্রকৃতস্থ ছিলেন। তার বাড়িতে কেন ঢুকছি আমি? এটা আমি বলে রাখি যে, যে কারো সেটা সাঁওতাল হোক বা যে কোনো মানুষের বাড়িতে ঢোকার আগে ঢোকার আগে তো পারমিশন নেওয়াটা জরুরি। এটা আমার ভুল ছিল অবশ্যই। তাকে তিনি যে অ্যাপ্রোচটা করছেন আমার সাথে, তখনই আমি তার সাথে সরি বলছি যে, আমি এইভাবে হাত জোর করে বলছি, "আমার ভুল হয়ে গেছে।" উনি করছেন কি শুধু আমাকে ধমক দেয়া না, উনি বাসা থেকে এরকম একটা হাঁসও আনিয়েছে, এই বাবার উপর ধরছে। তো আমি হচ্ছে যে, "ওনার তো সেন্স নাই। আমাকে এখনই মনে হয় কূপ মেরে দেবে।" এরকম একটা অবস্থা। এই ঘটনা ছাড়া আরো বেশ কিছু আছে যেগুলা এই মুহূর্তে মাথায় আসছে না। হুম, কিন্তু এটা এটা মনে হচ্ছিল যে উনি আমাকে মেরে দিলেও দিতে পারতেন। আল্লাহ বাঁচিয়েছে আপনাকে। আচ্ছা, শোন ভাই, আপনার অবসরে, যদি এখন অবসর পান না খুব একটা, অবসরে কি করতে ভালোবাসেন আপনি? অবসরে কখনো সিনেমা দেখি, কখনো নাটক দেখি, আবার সিরিয়াল দেখি, আবার কখনো চেষ্টা করি যে আমার ওয়াইফকে নিয়ে কোথাও গিয়ে খাওয়া যায় কিনা। সবসময় যাওয়া হয় না, এটা তার একটা বড় অভিযোগ যে অনেকের হাসব্যান্ড তাকে অনেকে মাসে ২-৩ বার করে বাইরে যায়, খায় কিন্তু আমি যাইতে পারি না। হ্যাঁ? তো এইগুলাই আর মিঠা। আর আগে অভ্যাস ছিল বই পড়ার। এখন এখন কেন যেন বই থেকে আ দিন, দিন আমি নিজেই সরে যাচ্ছি বা সময় করে উঠতে পারছি না। বই পড়াটা আমি যে অনেকে বলেন যে আমি যে স্ক্রিপ্ট করি বা কথা বলি, অনেকে বলেন যে, "বসুন ভাই আপনার ইয়েগুলা ভাল্লাগে।" তো আমি মনে করি এটার পেছনে আপনার বই পড়াটা যতটুক অনেক না বেশি। এটা আমার স্ক্রিপ্টিং এ কাজে লাগে। আমি যেহেতু চেয়েছিলাম যে আমি সাহিত্যিক হব, বলছিলাম শুরুতে হুম, জি। যে আমি লেখালেখি করতাম। তো সেই জায়গায় আমি কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন একাডেমিক বইয়ের পাশাপাশি আমার অনেক সাহিত্যের বই ছিল এবং একাডেমিকের পড়ার যেমন রুটিন ছিল, দেয়ালে লেখা ছিল কোনটার হুম, সময় কি পড়বো, কোন সাহিত্য কখন পড়বো, সেটাও সেটা আমি রুটিন করে করে ওই সময়টাতে আমি পড়তাম। সেটা হয়তো আমার লেখক হয়ে ওঠা হয়নি। আ কিন্তু এটা আমার এখন কাজে লাগে। কথা বলতে কাজে লাগে, লিখতে গেলে কাজে লাগে। সে কারণে আমি মনে করি যে ভালো বই যদি কেউ পড়ে, পড়ে। তার ভাষার উপর আমি তো ক্ষুদ্র। আমি যতটুকু আমি পড়ছি ততটুকু হইছে। কিন্তু কেউ যদি বেশি পড়াশোনা করে, তার ভাষার মাধুর্য, তার ভাষার উপর দখলটা বাড়বে। আমরা শেষ করব। শেষ করার আগে আপনার নতুন একটা ভেঞ্চার, সেটা নিয়ে একটু জানতে চাই। আপনি নতুন একটা ভেঞ্চার শুরু করেছেন। সেটা যদি একটু বিস্তারিত বলেন দর্শক। আচ্ছা, আমার তো মানে এখন বেঙ্গল ভিস্তার কথা বলছেন বুঝতে পারছি। মানে বুঝতে পারছি আমি। সেটা হচ্ছে আ আমি যে কখনো বিজনেস করব, এই চিন্তা আমার কখনোই মাথায় ছিল না। কোনদিনও না যে আমি বিজনেস করব। ওই যে বলছিলাম কোন জায়গায় এসে চাকরি করতে, করতে একবার মনে হয়েছিল যে একটা কিছু করার দরকার। হ্যাঁ, সেই সময়ে আমি তো সাংবাদিকতা করব, সাংবাদিকতায় থাকবো। সেটা একদম সবসময়ই ছিল। সব সময় পর্যন্ত সাংবাদিকতায় আমি থাকবো। এই চিন্তাই ছিল। তো সেই জায়গা থেকে তো সরে আসছি। কিন্তু আবার যে এখানে আসার পরে ইউটিউবিং শুরু করার পরে যে আবার কখনো বিজনেস করব এটা আমি চিন্তা করিনি। আবার ট্রাভেল বিজনেস করব এটাও আমার মাথায় ছিল না। হইছে কি? আমি যখন ১ম তিব্বতে যাই, তিব্বতে অনেক এক্সপেনসিভ হয়ে যাচ্ছিল। চায়না এবং তিব্বত মিলিয়ে আমি আর নিলয় হিসাব করে দেখলাম আ প্লেন ফেয়ার, আমাদের থাকা, খাওয়া, ট্রান্সপোর্টেশন সব মিলিয়ে আমি হিসাব করে দেখলাম ৳১০,০০০-১২,০০,০০০ আমার খরচ হয়ে যাবে। এবং চায়না তো খুবই এক্সপেনসিভ। আর আমরা গেলে তো নরমাল টুরিস্টের মতো ঘুরি না। কারণ একটা জায়গা নিয়ে লেগে থেকে কাজ করতে হয়। একটা টুরিস্টকে একটা স্পটে নামায় দেওয়া হলো, ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় দেওয়া হলো। ওইটাই তার কাছে সবাই ২ টা যে ছবি তুললেন, হুম, দেখলেন, চলে আসলেন। এটাই অনেক। ২০ মিনিটও কোথাও, কোথাও অনেকে দিয়ে থাকে। কিন্তু আমি যখন কনটেন্ট তৈরি করব তখন তো আমার ওই ০.৫ ঘন্টার জায়গায় সেখানে আমার ৫ ঘন্টা ৫ লাগবে। ঘন্টা লেগে যেতে তো পারে। সে কারণে আমার খরচটাও বেশি। তো এই জায়গায় এই খরচটা কিভাবে স্পন্সর ম্যানেজ করা যায়, স্পন্সর খুঁজতে থাকলাম। যে নিলয়কে বললাম যে, "দেখো একটু স্পন্সর হইলে আমার জন্য সুবিধা হয়। না হইলে এটা আমার স্বপ্নের জায়গা। আমার প্রিপারেশন আছে। যদি ১০-১২ লাখ টাকা খরচ হয় আমি নিজে থেকেই খরচ করব। কোনো সমস্যা নাই। কিন্তু তুমি দেখো স্পন্সর পাও কিনা।" তারপরে খুঁজতে, খুঁজতে দেখি পাওয়া গেল। এখন যারা পালিয়ে গিয়েছে, চম্পট দিয়েছে। ফ্লাইট আচ্ছা, এক্সপার্ট। আচ্ছা। ফ্লাইট এক্সপার্ট তারা আমাদেরকে কনফার্ম করল যে আমরা আ ৬ লাখ, ৳৬.৫ লাখ, ৳৬ লাখ
এই ট্রিপে তারা দিবে। তখন আমি বললাম যে, "তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। অর্ধেক টাকা আমার তো হয়েই গেল।" তো ঠিক আছে। না, না, আমরা যখন আ যাবো সবকিছু গুছিয়ে ফেলেছি। আমাদের সবকিছু রেডি। যাওয়ার ঠিক ১ সপ্তাহ আগে যখন তাদের টাকা দেওয়ার কথা, তখন তাদের পক্ষ থেকে জানানো হলো, "সরি, শেষ মুহূর্তে এসে আমাদের এখান থেকে এটা আমরা দিতে পারছি না।" আমি তো মানে সব প্রিপারেশন রেডি। আমি যে ওখান থেকে এই টাকাটা পাবো, আমি তো ভেঙে পড়লাম যে একটা ধাক্কা খেলাম আরকি। হুম। যে এটা হইলো আম মানে এটা কি করব বুঝতে পারছিলাম না। সাথে, সাথে আমরা বিমান বাংলাদেশের সাথে যোগাযোগ করলাম। যে বিমান বাংলাদেশ বলল যে, "ঠিক আছে, আমরা এয়ার টিকেটগুলা দিচ্ছি আর ৳৪,০০,০০০ দিব।" কিন্তু সেই সময় তাদের এমডি দেশের বাইরে, বিমানের এমডি দেশের বাইরে ছিলেন। আর এই সরকারি এয়ারলাইন্স হুম। এই ৭ দিন হাতে সময় আছে। ২ দিনের মধ্যে কি সম্ভব এই না, একটা প্রজেক্ট কারো আমলাতান্ত্রিক অনেক বিষয় থাকে। এটা তো প্রক্রিয়ার একটা বিষয় থাকে। সেই কারণে সেইটাও হয় নাই। চলে গেলাম যে তিব্বতে ঘুরতে, ঘুরতে আমরা তিব্বতের যে এজেন্সির মাধ্যমে আমরা গিয়েছিলাম, তিবেত বিস্তার, যারা আমাদের পার্টনার এখন, খুবই আন্তরিক। আ তো তিবেত বিস্তারকে নিলয় বলল যে, "ভাই কিন্তু যে যাচ্ছেন উনি কিন্তু ইউটিউবার বাংলাদেশের একজন। ওইখানে ভালো তার ফ্যান ফলোয়ার আছে। আ আমার বিষয়টাই তাদেরকে বুঝিয়ে বলল যে, তোমরা কিছু ডিসকাউন্ট দাও।" তখন ওরা $50 ও ডিসকাউন্ট দেয়নি। ওকে। $100 ডিসকাউন্ট চাইছিলাম, তাও দেয় নাই। হ্যাঁ? তারপরে ওদের এই যে নিলয় অ্যাপ্রোচ করছিল ওদের কর্মীর কাছে, সেটা কোনোভাবে তাদের হচ্ছে মালিক পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ থেকে কেউ আসছে, একজন ডিসকাউন্ট চাইছিল, সে নাকি ইউটিউবার। আসলে কে? পরে আমার খোঁজ নিয়ে আমার চ্যানেলটা দেখছেন উনি। দেখার পরে আমি তখন লাসাই, তিব্বতের তিব্বতের। রাজধানী লাসাই অবস্থান করছি। গেছি কেবল। 2nd ডেতেই দেখি যে ফোন আসলো নিলয়ের কাছে যে আমাদের তিব্বত বিস্তার মালিক বস ইন্টারেস্টেড সালাউদ্দিন সুমনের সাথে একটু বসতে। তো একটা 5 স্টার হোটেলে করলো, মানে ডিনারের আয়োজন জি। করছেন। আজকেই একটু যদি সময় দিতেন। তো আমি বলছি, অবশ্যই বসবো। তো দেখলাম হ্যাঁ, ৭টার দিকে সময় দিল। ওরা ৭টার দিকে ডিনার করে। তো গেলাম, যেদিকে বিরাট খাবারের আয়োজন করছেন উনি। উনার নাম হচ্ছে ইয়াং। দেখতেও ইয়াং, খুবই হাস্যোজ্জ্বল এবং তিব্বতের সবচেয়ে বড় ট্রাভেল এজেন্সি। তাদের গাইডই হচ্ছে কত ৯৩ জন। বিশাল। তাদের গাইড ৯৩ জন, তার মধ্যে পার্মানেন্ট হচ্ছে ৫৬ জন। আর বাকিগুলা গ্রুপ যখন বেশি হয় তখন হায়ার করে তারা। তাহলে বুঝতে পারছেন যে এরা কত বড় এজেন্সি। তখন উনি ইয়াং বলছেন যে, "তোমার তো একটা ভালো সম্ভাবনা আছে ট্যুরিজম বিজনেসে।" উনি আমাকে বুঝিয়ে বললেন যে, "দেখো যে তুমি সুন্দর ভিডিও বানাচ্ছ। তোমার মাধ্যমে মানুষ জানতে পারছে। তোমাদের বাংলাদেশ থেকে কেউ আসে না তিব্বতে। তো তুমি প্রমোশন করলে তোমার মাধ্যমে তো এখানে টুরিস্ট আসতে আসতে পারে, পারে। তিব্বত দেখতে পারে। তুমি এটা করছো না কেন? তুমি করো। আমি চিন্তা করছি তুমি এটা পারবে।" হ্যাঁ, উনি আমাকে উৎসাহ দিলেন। আর এই দিক থেকে তুমি আমাদের সাথে তো আরো আ আমরা সেটা ট্রিপ ছিল হচ্ছে ১৩ দিনের। তুমি আরো ১০-১২ দিন আমাদের সাথে ঘুরতেছো। আমাদের সার্ভিসটাও তুমি বুঝতে পারবা যে আমরা কেমন সার্ভিস দেই। আমাদের সাথে থেকে যদি তুমি এই বিজনেসটা করো, তাহলে তোমার কেমন হবে এই ধারণাটাও পাবা। তো অনেক আমাকে উনি বুঝিয়ে বললেন। তখন আমিও দেখলাম যে হ্যাঁ, ঠিকই তো। হয়েছে কি, কোনো মানুষের জীবনে হয়তো আপনার কাছে কখনো, কখনো ধাক্কা আসবে বা আপনি হোঁচট খাবেন। সব হোঁচটই কিন্তু আপনাকে ফেলে দিবে না। ফেলে দিবে না। হোঁচট এভাবে তুলে দিবে। তুলেও দিবে। সেটা হচ্ছে ফ্লাইট এক্সপার্ট যদি আমাকে টাকা দিত, জি তো। তাহলে তাহলে কিন্তু কিন্তু আমি ওই এই তিব্বত ট্রিপটা বিস্তার করতেও পারতাম না। তিব্বত বিস্তার সাথে এই আলাপেও আমি যেতাম যেটা না। এই আমাকে সুযোগটাও পেতেন না। ওই ফ্লাইট এক্সপার্টের বিজ্ঞাপন করতে হতো। তাদের প্রমোশন করতে হতো। মানে কত দিক দিয়ে বেঁচে গেছে চিন্তা করুন। তাদেরকে তো আমি ওইভাবে জানতাম না। আমি তো ফ্লাইট এক্সপার্টের যারা প্রমোশন করছেন, তারা কিন্তু আজকে নানানভাবে মানুষজন তাদেরকে তির্যক মন্তব্য করছে তাদের ব্যাপারে। এই জায়গায় আপনি অনেক এই বড় জায়গা একটা থেকে দেখা রক্ষা গেছে পেয়েছেন। সবচেয়ে বড় ভালো হইছে আমার জন্য, আশীর্বাদ হয়ে আসছে যে তাদের স্পন্সরের ওই টাকাটা যদি আমি পেতাম, সব ভিডিওতে তাদের বিজ্ঞাপন করতে হতো। আমি যে এই বিজনেস শুরু করব, এটাও ভালো আসলে পরিমাণ চিন্তাও আমার মধ্যে আসতো না। চিন্তা আসলেও এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারতাম না নৈতিক দায়বদ্ধতা থেকে। এক্সাক্টলি। নৈতিক এবং আমি তো তাদের কাছ থেকে নিয়ে গেছি। এটা তো আমার করতেই হবে। সেই জায়গা থেকে পরবর্তীতে দেশে আসলাম। আসার পরে আমরা একবারে সব প্রস্তুতি নিলাম। নিয়ে তো ঘোষণা করলাম। তো এখন ইনশাআল্লাহ আমি সফলভাবেই প্রতি মাসেই তিব্বতে গ্রুপ নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের ওই বললাম মিস্টার ইয়ং ও এত আন্তরিক আর ওর সার্ভিসটা
এত দুর্দান্ত। আমরা যখন ঘুরলাম 13 দিন, ঘোরার পরে নিলয়কে আমি জিজ্ঞেস করলাম, "নিলয়, এই যে এদের মাধ্যমে আমরা ঘুরলাম তিব্বত ভিস্তার মাধ্যমে, তো ওই তিব্বত ভিস্তা, বেঙ্গল ভিস্তা আমরা কিন্তু এইভাবেই কিন্তু নামটা হইছে। আচ্ছা, আচ্ছা। তারা বলছে যে আমাদের যে বেঙ্গল ভিস্তার অফিস, তাদের বিভিন্ন দেশে অফিস আছে। তো এই আমাদের বেঙ্গল ভিস্তার অফিস বাংলাদেশে তাদের অফিস হিসেবে তারা গণ্য করে। ওকে। হ্যাঁ, সেভাবেই মানে তিব্বতের সবচেয়ে বড় ট্রাভেল ট্যুর অপারেটর হচ্ছে তিব্বত ভিস্তা এবং আমরা প্রত্যাশা করি একদিন বাংলাদেশেরও সবচেয়ে বড় ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর হবে বেঙ্গল ভিস্তা। এই দোয়া করবেন। সেভাবেই চলছে। আর আপনারা এখন মূলত কোন, কোন দেশে আপনাদের আমাদের হচ্ছে আ তিব্বত আমরা মানে চিন্তা করছি যে ইউনিক ডেস্টিনেশন। ওকে। মানে গতানুগতিক মানুষ As it যেগুলা is. আছে আমরা এটাতে আগ্রহী না। ইভেন নেপালের একটা চিন্তা করছি, সেটাও নেপালের গতানুগতিক যা করে মানুষ সেটা না। নেপালে আমরা ওই যে মেয়াড হানি যে হান্টিং করতে যায়। আমরা দেখেছি একটা ভিডিও, হ্যাঁ, হ্যাঁ। দুর্গম পাহাড়ে। আমরা এরকম কোনো গতানুগতিক দেশে গেলেও সেই দেশের আবার এক্সেপশনাল কোনো কিছু সেগুলো আমরা দেখাতে চাই। পরবর্তীতে আমরা এই যে এখন ডিসেম্বরে মঙ্গোলিয়া ট্রিপ হবে আমাদের। মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া গ্রুপ যাবে আমাদের সাথে। আপনাদের কয়টা ডেস্টিনেশন আছে? তিব্বত আছে, আর মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া। কিছুদিন আগে আপনার সম্ভবত তুরস্কের একটা তুরস্কের সেটা আমার না। তুরস্কে হচ্ছে তুর্কিস্টে। এটা আ ওনার বাংলাদেশী, ওনার বাড়ি গাজীপুরে। মামুন ভাই আমার বন্ধু মানুষ। খুবই ভালো মানুষ। আচ্ছা। উনি খুব ভালো সার্ভিস দিয়ে থাকেন। আ এ কারণে আন্তরিকভাবে তাদের প্রমোশনটা আমি করি এবং তারা খুব ভালো সার্ভিস দেয়। তিব্বতে তুরস্কে একজন পার্টনার আছে আর বাংলাদেশে। এনার ২ জন মিলেই তুর্কিস্টে ট্যুরস। তো সেক্ষেত্রে ভবিষ্যতে কি তুরস্কে কি আপনাদের বেঙ্গল ভিস্তার প্যাকেজ বা হতে বেঙ্গল পারে? ভিস্তা মানেই আমি বললাম না যে ভাই। আচ্ছা। যা আমি বেঙ্গল ভিস্তার কাছে যারা আসে আমি মামুন ভাইয়ের কাছেই দিয়ে দিই। ওকে। হ্যাঁ, আর ভবিষ্যতে মামুন ভাই বলছেন যে আসেন আমরা একসাথে করি। আমার সমস্যা নাই। আপনার প্রতিষ্ঠান এটা আমার নামে থাকতে হবে বা করতে হবে বা এখান থেকে আমি কিছু আশা করব, ওইটার দরকার নেই। সমস্যা নেই। আমি যেটা করছি সেটা আমার এটুকু থাকলেই চলবে। আর একসাথে আমরা করব তুরস্কে গ্রুপ ট্যুরের একটা, যেহেতু ভিসা খুব কম পাওয়া যাচ্ছে তুরস্কে। ভিসা পাওয়াটা অনেক কঠিন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে একটা আ এয়ারলাইন্সের মাধ্যমে এম্বাসির কাছে অ্যাপ্রোচ করে যে আমরা ভিসা সহজ করার ব্যাপার। আমরা যে গ্রুপ নিয়ে যাব সেই গ্রুপের জন্য যদি ভিসাটা সহজ করে এবং তাদের কাছে তাদের যা দরকার আমাদের কাছে, তারা কি চায় যে যারা যাবে তারা যেন ফিরে আসে। হ্যাঁ। সেই নিশ্চয়তা আমরা তাদেরকে দিতে চাই। যে আমরা নিশ্চয়তা দিচ্ছি, যাদের নিয়ে যাব তাদের ফিরিয়ে নিয়ে আসবো। সেই ট্রাস্ট যদি তারা করেন আর সবকিছু যদি মিলে, তাহলে হয়তো আমরা তুরস্কের গ্রুপ ট্যুর শুরু করতে পারব। আচ্ছা, সুমন ভাই, সেটা হচ্ছে যে আপনাদের বেঙ্গল ভিস্তা সেটা যদি আমরা প্রিলিমিনারি বলি, এখন আপাতত হচ্ছে তিব্বত এবং হচ্ছে নেপালে ট্যুর দিচ্ছে, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি কেউ যেতে চাইছে কিভাবে আপনাদেরকে অ্যাপ্রোচ করবে সেটা যদি একটু আমি তো আমি যখন প্রমোশন করি তখন বেঙ্গল ভিস্তার নাম্বার দেয়াই থাকে। বেঙ্গল ভিস্তা আমার ওই নাম্বারে আছে। ওই নাম্বারে যোগাযোগ করলেই সবকিছু ব্যাপারে তারা তথ্য পাবে, যেতে পারবে। যেতে হবে। আপনি সাংবাদিকতায় সফল হয়েছেন, আপনি ইউটিউবে সফল হয়েছেন এবং আগামী দিনে বাংলাদেশে ট্রাভেল অ্যান্ড ট্যুরস বিজনেসেও ১ নম্বর হবেন সেটা আমরা প্রত্যাশা করি এবং আপনার জন্য দোয়া করি। শেষ করার আগে আপনি যেহেতু আসলে অনেকে কনটেন্ট ক্রিয়েশনে সফল হতে চান, আপনি এর মধ্যে ২ টা হ্যাকস অলরেডি বলে ফেলেছেন, আর ৩ টা বলবেন। প্রথমত হচ্ছে পেশেন্স খুবই দরকার এবং হচ্ছে ইউনিকনেস দরকার আপনি বলেছেন। আর ৩ টা বিষয় বলবেন, যে ৩ টা বিষয় ফলো করলে যে আসলে এই জায়গাতে সফল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আর বিষয়গুলো হচ্ছে যে আপনি আ পরবর্তীতে কিন্তু যখন আপনি কাজ শুরু করলেন, ভালো হচ্ছে। আমি বলছি যে আপনার কাছে যা আছে তাই নিয়ে নামছেন। পরবর্তীতে কিন্তু আপনার গ্যাজেট, গিয়ার এগুলো চেঞ্জ করতে হবে। আস্তে, আস্তে যুগের সাথে তাল মিলাতে হবে। আপনি যখন বড় কম্পিটিশনে যাবেন বা নিজেকে ইমপ্রুভ করতে যাবেন, তখন আপনার এখন এই জিনিসগুলো যে প্রয়োজন হবে। জিনিসগুলো নিয়ে কাজ করছেন সেগুলো ইমপ্রুভ করতে হবে। আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন, আপনার উচ্চারণ, আপনার ভিডিওগ্রাফি, হ্যাঁ, মানে এইগুলো কোয়ালিটিটা এনশিওর করতে কোয়ালিটি হবে। যতভাবে পারা যায় এনশিওর করতে হবে। এইগুলোই। এগুলা। সুমন ভাই, আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অ্যাম ভালো থাকবেন নিশ্চয়ই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমারও খুব ভালো লাগলো আপনি আমাকে ডেকেছেন। যে আমিও আসবো করছি। যে সাদত ভাইয়ের সাথে বসে গল্প করতেও ভালো লাগবে। যে আপনি আমাকে ডেকেছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই ভাই। ভালো থাকবেন সবসময়। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে অন্য আরো একজন সফল অতিথির সাথে। আল্লাহ হাফেজ।
প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।